গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 71, 90 এবং 24-এর বীর শহীদদের। একই সাথে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, ফ্যাসিবাদী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার আমাদের চৌকস সেই সেনানায়কদের, শাপলা গণহত্যা যারা শহীদ হয়েছেন, শহীদ আবরার ফাঁদ থেকে শুরু করে ওসমান হাদি এবং আপনার 24-এর সকল শহীদদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় দেশবাসী, বর্তমানে 2024-25 আমাদের জিডিপির আকার আপনার 55,15,206 কোটি, যা $456 বিলিয়ন। আমাদের দীর্ঘমেয়াদী ভিশন হচ্ছে 2025 সালের মধ্যে অর্থনীতি আকার $2 ট্রিলিয়ন নিয়ে যাওয়া, আর 2050 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়, আমরা বাংলাদেশকে ঈমান, ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ সচল অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামের বাজেট দর্শন সংগঠনের বৃহত্তর অর্থনৈতিক দর্শন থেকে উৎসাহিত। জামাত ইসলামী বাংলাদেশকে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদায় অভিষিক্ত একটি আধুনিক ইসলাম ভিত্তিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। আমরা সুশাসন প্রতিষ্ঠার এই মুহূর্তে বাংলাদেশের আমাদের জন্য প্রধান অগ্রাধিকার। জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা খাতের গুরুত্ব অনুধাবনের স্বীকৃতি স্বরূপ শিক্ষাকে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা। বাজেট হতে হবে কর্মসংস্থানমুখী, বিনিয়োগ ও শিল্প বান্ধব। পরের অভিঘাত থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে যথাসম্ভব রক্ষা করা প্রয়াস কাঙ্ক্ষিত। কর ব্যবস্থায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া। রাষ্ট্র গরিবের বন্ধু হলে ধনীর শত্রু নয়। একটি আধুনিক প্রগতিশীল কর ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত। দুর্নীতি দেশের সার্বিক অগ্রগতির প্রধান অন্তরায়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের প্রাদুর্ভাব নির্মূল, যান ও মালের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা, কার্যকারিতা আনার জন্য গুরুত্ব আরোপ করতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি যাত্রা এক মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে কেবল সংখ্যাগত উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু জনগণের প্রকৃত জীবন মানের উন্নয়ন হয়নি। 24-এর ছাত্র গণ আন্দোলন মধ্যে দিয়ে আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আরেকটি অর্থনৈতিক নির্দেশক ও সূচকের বাংলাদেশে অবস্থান আমরা দেখতে চাই। এত সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অনন্য ভূমিকা পালন করে। তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের নিরাপদ বিনিয়োগ পরিবেশের যথেষ্ট ঘাটতি এখন পর্যন্ত বিদ্যমান। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সুশাসনের উন্নতি, দুর্নীতি হ্রাস, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা এবং মেধাভিত্তিক ব্যবস্থা অর্থনৈতিক উৎপাদনশীলতা, বিনিয়োগের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস ও বেদখল করেছে। একই প্রয়াস বর্তমান সময়ে পরিলক্ষিত হচ্ছে। শ্বেতপত্র অনুযায়ী বিগত ফ্যাসিস্ট আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে $23,400 কোটি বিদেশে পাচার হয়েছে, টাকার হিসেবে যার পরিমাণ 28 লক্ষ কোটি টাকা। অর্থাৎ প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে, যা ফেরত আনা সম্ভব হলে সরকারের বাজেট ঘাটতির ব্যয় করা সম্ভব হবে। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান মুদ্রা পাচার আইন সহ আর্থিক খাতের অন্যান্য আইনের প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ সংস্কারের দাবি রাখে। একই সাথে অডিট সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি আবশ্যক।
সরকারি পরিসংখ্যানের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা নিয়ে আসতে না পারলে দেশের জন্য সঠিক কার্যকরী অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া সম্ভব হবে না। প্রিয় দেশবাসী, রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আমরা খুব খারাপ অবস্থায় আছি। কাজে রাজস্বকে যদি আসলে এডিবির প্রয়োজন পূরণের জন্য কাঙ্ক্ষিত মানে আমরা নিয়ে আসতে চাই, কতগুলোর দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। রাজস্ব আহরণের স্বাভাবিক প্রবৃদ্ধি বহাল থাকবে। কর জাল সম্প্রসারণ করতে হবে। অটোমেশন দ্রুত এগিয়ে নেওয়া। এখানে বলা দরকার পদ্ধতিতে কর সাবমিট করাকে অটোমেশন বলা হয় না, বরঞ্চ মাঠ পর্যায়ে যেখানে কর সংগ্রহ করার সিস্টেম আছে সেখানে অটোমেশন আনতে হবে এবং সেই অটোমেশনের মাধ্যমে আমরা যেন কর আদায়ের উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি সেটা নিশ্চিত করতে হবে। সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা না হলে আমরা যে সমস্ত কর আরোপ করছি, ভ্যাট আদায়ের কথা বলছি, সেগুলো আসলে সরকারের খাতে জমা হচ্ছে না। কর আদায়ের দুর্নীতি হ্রাস করতে হবে। কর আদায়ের মধ্যে ব্যাপক দুর্নীতি আছে, ভালো লোক তো অবশ্যই আছে, সেটাই করতে হবে। আর কারণ ট্যাক্স এক্সপেন্ডিচার, আমরা জানি দেশে একটা ট্যাক্স এক্সপেন্ডিচারের রুল আছে, কিন্তু সেখানে ব্যাপকভাবে রাজনৈতিক আপনার মওকুফ করা হয় রাজনৈতিকভাবে। এটা একটা আইনও তৈরি করা হয়েছে। আমাদের প্রস্তাব হলো সংসদে ট্যাক্স এক্সপেন্ডিচার আইনকে রিভিউ করা উচিত এবং যাতে করে প্রয়োজনীয় ক্ষেত্রের বাইরে রাজনৈতিক বিবেচনায় ট্যাক্সের রেওয়াত দেওয়া না হয়। এনবিআর দুদক সংস্কার ও পুনর্গঠন করা প্রয়োজন। এ ব্যাপারে আগের সরকার উদ্যোগ নিয়েছিলেন, যেটা দেওয়া দরকার। আমরা মনে করি যে এনবিআরে আপনার মেধাভিত্তিক নিয়োগ দেওয়া দরকার, যাতে করে সরকারের রাজস্ব আদায় আপনার বৃদ্ধি পায়। দুদকের এখনো পর্যন্ত সরকার কিন্তু দুদক পুনর্গঠন করতে পারেননি, কাজে এটা করা দরকার। এনবিআর সুশাসন নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন। বর্তমানে মোট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যে টিএনআই নাম্বার আছে, সংখ্যা মাত্র 1,20,00,000, যার মধ্যে বর্তমান কর বছরে জমা দেওয়া রিটার্নের সংখ্যা 40 লক্ষের কম। আমরা করজাল সম্প্রসারণ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব রাখছি। তাছাড়া উদ্যোক্তা সৃষ্টি, এসএমই খাতকে সমৃদ্ধ করা ও জীবনমান উন্নতির লক্ষ্যে সর্বনিম্ন করযোগ্য আয়ের সীমা 4.5 লাখ টাকায় উন্নীত করা এবং পরবর্তী অর্থ বছরে যা 5 লাখ টাকার উন্নীত করার প্রস্তাব করছি। রাজস্ব আহরণের ব্যবস্থায় আমাদের যে সকল সংস্কার পরিকল্পনা রয়েছে সেগুলো বিবেচনা নিয়ে আমরা 2026 এবং 27 অর্থ বছরে রাজস্ব আদায়ের সর্বমোট 6,65,926 টাকার নির্ধারণের প্রস্তাব করছি। এবং আমি আবার বলছি, এটা তখনই লক্ষ্য অর্জন করা সম্ভব যদি কর সংগ্রহ, এনবিআর সংস্কার, যেটা ব্যাপারে যে আমাদের প্রস্তাবনা আছে সেটা যদি আমরা করতে পারি তাহলে সম্ভব, বাট ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। 2025-26 অর্থ বছরে অপরিশোধিত বাজেট প্রাকৃত লক্ষ্যমাত্রা 5 লক্ষ, সংশোধিত বাজেট প্রাকৃত লক্ষ্যমাত্রা 5,87,999 কোটি টাকার তুলনায় 77,987 কোটি টাকার বেশি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমাদের মোট রাজস্ব জিডিপির শতকরা হার 9.63% উন্নীত হবে। সর্বশেষে 1915 সালে সরকারি কর্মচারীদের জন্য যে বেতনের স্কেল বাস্তবায়ন করা হয়েছিল, আমরা 10ম গ্রেড থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেতন কমিশনের প্রস্তাবিত নতুন স্কেল 100% বাস্তবায়নের প্রস্তাব করছি। উচ্চতর গ্রেড 1ম থেকে 9ম গ্রেড প্রস্তাবিত স্কেল 80% বাস্তবায়নের যুক্তিসঙ্গত মনে করি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।